আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আমাদের তো এসএসসি ২৬ ব্যাচের আমরা যে কনটেন্টগুলো শুরু করেছিলাম, মেইনলি এসএসসি ২৬ পরীক্ষার্থী যারা, তাদের জন্য হচ্ছে টাইপ ভিত্তিক সিকিউ সলভিং, অর্থাৎ বোর্ড প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে সেখান থেকে যে বোর্ড প্রশ্নগুলো সবচেয়ে বেশি কমন উপযোগী একটা চ্যাপ্টারের জন্য, সেগুলোকে একটা সিকিউর অধীনে অনেকগুলো প্রশ্ন আকারে সাজিয়ে আমরা যে কনটেন্টগুলো তৈরি করতেছি। এটা তার মধ্যে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, অর্থাৎ বল, আমাদের বল চ্যাপ্টারের প্রথম লেকচার। এই লেকচারে আমরা এই বল চ্যাপ্টারটাকে আমরা টোটাল 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। 4টা ক্যাটাগরির মধ্যে, 4টা ক্যাটাগরি বলতে 4টা টাইপে ভাগ করছি। তার মধ্যে প্রথম যে টাইপটা আমরা আজকের লেকচারে কভার করব, সেটা হলো ভরবেগের নীতি প্লাস সংঘর্ষ। অর্থাৎ এখানে দুইটা বিষয়টা একটার সাথে আসলে কানেক্টেড, এই জন্য আমরা দুইটাকে একটা টপিকের মধ্যে ইনক্লুড করছি। তোমরা যারা মোটামুটি বল অধ্যায়টা ভালো করে পড়েছো, রিভিশন করেছো বা বেসিক ক্লিয়ার আছে, তারা মোটামুটি জানো যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এবং সংঘর্ষ, হ্যাঁ, সংঘর্ষ, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, এই রিলেটেড টপিক থেকে অনেকগুলো প্রশ্ন। এবং তুমি যদি বলো, আমি যদি বল চ্যাপ্টারটাকে স্পেসিফিক্যালি 100% চিন্তা করি, তার মধ্যে ভরবেগের নীতি ও সংঘর্ষ তুমি প্রায় 30-40% প্রশ্নে এই টপিক থেকে কোয়েশ্চেন হতে দেখবা। ম্যাক্সিমাম বোর্ড কোয়েশ্চেনের বলের মধ্যে সবচেয়ে বেশি পার্ট যেখান থেকে আসছে, সেটা হলো যে ভরবেগের নীতি এবং সংঘর্ষ। এবং যত ধরনের কোয়েশ্চেন এখনো পর্যন্ত বিগত 8 থেকে 10 বছর যদি আমরা বলি, আমরা মেইনলি হচ্ছে 7-8 বছরের প্রশ্নগুলোকে আমরা অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলোকে সিলেক্ট করেছি। আমরা এখানে 3টে সিকিউ রাখছি। প্রথম সিকিউটা মানে অধীনে আমরা 5টা প্রশ্ন নিছি, আর দ্বিতীয় সিকিউতে আমরা 2টা এবং পরের সিকিউতে 3টা প্রশ্ন নিছি। দুই একটা প্রশ্ন দেখবা কমন, অর্থাৎ সেটা প্রথম উদ্দীপকেও পাওয়া যাবে, সেকেন্ড উদ্দীপক এবং এখানেও। হয়তো একটু উদ্দীপকের ভিন্নতার কারণে আমরা প্রশ্নটাকে আবার ইনক্লুড করেছি, কারণ উদ্দীপক চেঞ্জ হলে একই প্রশ্ন তুমি কিভাবে আনসার করবে এই আইডিয়াটা দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ একই প্রশ্ন যদি উদ্দীপক ভিন্ন ভিন্ন হয়, তখন কিন্তু উত্তরের ধরনটা ভিন্ন ভিন্ন হতে হবে। তুমি একই প্যাটার্নে তখন দুইটা আনসার করতে পারবে না। এই জন্য আমরা একই প্রশ্নকে এখানে হয়তো 2টা সিকিউতে ইনক্লুড করছি, শুধুমাত্র ভিন্নতাটা দেখানোর জন্য। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথম যে প্রশ্নটা সিকিউ 1, সেটাতে দেখা যাচ্ছে দুটা বস্তু এ এবং বি, দুইটি আদিবেগ নিয়ে পরস্পর মুখোমুখি মানে বিপরীত দিক থেকে আসতেছে, ঠিক আছে? এ বস্তু এই পাশ থেকে গতিশীল, বি বস্তু ওই দিক থেকে গতিশীল, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 300 মিটার। এবং বস্তু দুইটারই আদিবেগ দেওয়া আছে, ভরও দেওয়া আছে, এ বস্তুর ভর এবং বি বস্তুর ভর। তো উদ্দীপকে একটা কথা বলা আছে যে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত অবস্থায়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভরবেগের নীতি যখন পড়ছো, সংঘর্ষ পড়ছো, মিলিত বেগ নির্ণয় করা এটা খুবই কমন একটা টপিক, খুবই কমন একটা প্রশ্ন এই টপিক রিলেটেড, ঠিক আছে? তাহলে এই দুইটা বস্তু সংঘর্ষের পরের অবস্থাটা হচ্ছে কি? মিলিত অবস্থা। অর্থাৎ সংঘর্ষের পরে তারা মিলিত অবস্থায় এ বস্তুর দিকে গতিশীল হয়, অর্থাৎ এ বস্তু যেদিকে যাচ্ছে, অর্থাৎ এ বস্তু আমরা দেখতেছি বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুইজন সংঘর্ষ হওয়ার পর দুজন একত্রে কোন দিকে গেছে? বাম পাশ থেকে ডান পাশের দিকে গেছে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। প্রথম প্রশ্নটাই হচ্ছে মিলিত বেগটা নির্ণয় করো, অর্থাৎ ওরা দুইজন তো সংঘর্ষের পর মিলিত অবস্থায় মুভ করছে, এখন ঠিক কত বেগে, এক্স্যাক্টলি কত ভেলোসিটি নিয়ে তারা এই পাশ থেকে ওই পাশে গেল বা এইদিকে গতিশীল হলো, আমরা সেই মিলিত বেগটা বের করব। আচ্ছা, মোটামুটি আমি একটু সূত্র, আমরা তো যেহেতু বেসিক জিনিসগুলো আসলে এখানে পড়াচ্ছি না, কারণ আমরা মেইনলি টার্গেট করছি এগুলো হচ্ছে টাইপ ভিত্তিক যেহেতু সিকিউ সলভিং। আমি বারবার বলছি যে আমি এটাতে আশা করবো যে তোমাদের মোটামুটি বেসিকটা ক্লিয়ার আছে, অন্তত পক্ষে সূত্রগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে, এতটুকু আমি আশা করি। আমি তাও একটু সূত্রটা যদি লিখি, অর্থাৎ আমরা যে ভরবেগের নীতি যে সূত্রটা আমরা পড়ি, হ্যাঁ, সেটা হচ্ছে কি ছিল? m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এটা হলো মেইন সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে একেবারে মূল বা প্রধান সূত্র। বাকি সূত্রগুলা যেমন মিলিত বেগ আমরা এখান থেকে হিসাব করব, মিলিত বেগে হচ্ছে কি v1 v2টা আলাদা আলাদা হয় না, যেহেতু মিলিত বেগ মানে কি দুইটা বস্তু সমান পরিমাণ বেগ নিয়ে মুভ করছে, অর্থাৎ তাদের আদি অবস্থান বা আদি বেগটা ভিন্ন ভিন্ন হলেও সংঘর্ষের পর তাদের বেগটা একই রকম হয়ে গেছে। একই রকম এই সংঘর্ষটা আসলে কি রকম জানো? ধরো আমি যদি বলি, মনে করো দুইটা বস্তু, ধরো এই দিক থেকে আসছে, দিক থেকে গেছে, যখন এর যেহেতু বেগ বেশি, এই পাশ থেকে যেহেতু বেগ বেশি গেছে, ভরও বেশি, তাহলে ও অবশ্যই ওকে কি করবে? বেশি পরিমাণে বল প্রয়োগ করবে, অর্থাৎ ওর উপর প্রযুক্ত বলটা কি হবে? বেশি পরিমাণে হবে। তো ও কি করবে? ওকে ঠেলে নিয়ে চলে যাবে, অর্থাৎ একেবারে মিলিত অবস্থায়। মানে বিষয়টা এরকম না যে ধরো এই গাড়িটা এসে এটার সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে ছিটকে গেছে, এরকম না। ও ওকে আঘাত করে এভাবে, এই যে মিলিত অবস্থায় এভাবে ঠেলে নিয়ে চলে যাবে এইভাবে,
বুঝতে পারছি? এটাকে মানে একত্রে যুক্ত হয়ে মিলিত অবস্থায় ঠেলে নিয়ে চলে যাবে, ওই মিলিত বেগটাই বের করতে বলছে। তো প্রথমত মনে রাখতে হবে মিলিত বেগের ক্ষেত্রে শেষ বেগটা কি হয়, সেম হয়, আলাদা আলাদা হবে না। প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর শেষ বেগ একই হবে। তখন আমরা আর কি লিখি না, V1 V2 লিখি না, জাস্ট ভি লিখি। তখন আমরা ভিটা কমন নিয়ে আমরা নতুন একটা সূত্র পাই। যেমন মিলিত বেগের জন্য আমাদের প্রথম যেটা ডিরেক্ট সূত্র, আমরা কি জানি, মিলিত বেগ, আচ্ছা আমি একটু ব্যাখ্যাটা দেখাই দিই, আমি ডিরেক্ট সূত্র দিয়ে করাচ্ছি না। এখান থেকে মিলিত বেগের কনসেপ্টটা কিভাবে আসছে আমি বলি। মিলিত বেগের বেলায় হচ্ছে এরকম, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v, আর এটা হচ্ছে কি m2v। অর্থাৎ দেখছো এইটার সাথে এটার পার্থক্য শুধু কোথায়, v1 v2টা আলাদা আলাদা না হয়ে একত্রে হয়ে গেছে। তখন আমরা কি করি, এখান থেকে ভিটা কমন নিলে m1 প্লাস m2 এই রাশিটা পাওয়া যায়। এখানে কি থাকবে, m1u1 প্লাস কি m2u2। তখন এখান থেকে যদি তুমি মিলিত বেগে যে ভি এর মানটা বের করতে চাও, তখন কি হবে, এই যে উপরে m1u1 প্লাস m2u2 আর নিচে হচ্ছে m1 প্লাস m2। এটাই হলো কি আমাদের মিলিত বেগের যে ফর্মুলা, সেটা বুঝতে পারছি আশা করি, বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, ভিটা বের করতে হবে। এটা তোমাদের দেখানোর দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য, মানে এই সূত্র থেকে মিলিত বেগের কনসেপ্টটা কিভাবে হিসাব করে ওই জন্য আমি জাস্ট এটা একটু কিভাবে করে দেখালাম। বাট তুমি যখন এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা করবা, ওইখানে এগুলো দেখানোর কোনো দরকার নাই, তুমি ডিরেক্টলি যে বক্সের সূত্রটা লিখবা, যে মিলিত বেগ সমান সমান ভি ইকুয়াল টু m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ওইখান থেকে তুমি ডিরেক্টলি বেগটা বের করে দিবা। যেমন আমরা যদি লিখি ভি ইকুয়াল টু, এই যে ফর্মুলাটা, তুমি এই যে এটা হচ্ছে তোমার মূল উত্তর, অ্যান্সার এখান থেকে শুরু, ঠিক আছে, 1 নং এর অ্যান্সার এখান থেকে শুরু। এই যে আমি সূত্রটা আবার লিখতেছি, তারপর আমরা মান বসাবো। তাহলে m1u1 প্লাস m2u2 ডিভাইড বাই m1 প্লাস কি m2। তাহলে এখানে এখন ভ্যালু কত আসবে, m1 হচ্ছে কত 600 কেজি, এই যে প্রথম বস্তুর ভর, m2 কত 400 কেজি, 400 কেজি, আজকে কেজি হ্যাঁ দরকার নাই, m1 600, m1 এর আদিবেগ কত 20 মিটার পার সেকেন্ড, প্লাস m2 কত 400 ইন্টু, এইবার একটু মনোযোগ দিতে হবে, ভালো করে খেয়াল করবা, কেমন সিলি একটা বিষয় মাথায় রাখতে হবে, না এটা ভুল করে ফেলবা। বস্তু দুইটার গতি পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে না, অর্থাৎ বস্তু দুইটা কি মুখোমুখি অবস্থান না, বিপরীত দিক থেকে। তো এইটার বেগের ডিরেকশন যেদিকে, এই বস্তুটার বেগের ডিরেকশন কিন্তু তার বিপরীত দিকে, এবং বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, অবশ্যই আমাদেরকে ডিরেকশনটা মাথায় রাখতে হবে। এখন ডিরেকশনটা আমরা কি দিয়ে প্রকাশ করি, চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এই বস্তু যেদিকে কাজ করতেছে বেগটা, এই বস্তুর বেগ, এইটার বেগ কিন্তু সেই বরাবর কাজ করতেছে না। তখন তোমাকে কি করতে হবে, এই বস্তুর বেগটাকে যদি তুমি পজিটিভ কাউন্ট করো, এইটার বেগটাকে নেগেটিভ কাউন্ট করতে হবে। কারণ পজিটিভ দিয়ে তুমি এটা বোঝাচ্ছ যে এই বস্তু যেদিকে যাচ্ছে, মাইনাস মানে কি ওই বস্তুটা তার বিপরীত দিক থেকে আসতেছে, এটাই হলো প্লাস মাইনাসের হিসাব। এখন নর্মালি অনেকে প্রশ্ন করছে, স্যার আমি কেমনে বুঝবো কোনটাকে প্লাস ধরবো কোনটাকে মাইনাস ধরবো। এক্ষেত্রে আমি বলবো প্রথম বিষয়, তুমি যে কোনো একটাকে পজিটিভ যে কোনো একটাকে নেগেটিভ ধরতে পারবা, এক্ষেত্রে তোমার অ্যান্সার ভুল হবে না, মানে ম্যাথ ভুল হবে না, ম্যাথ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু নর্মালি এভাবে মনে রাখবা, ধরো অক্ষ যদি চিন্তা করি আমরা, হ্যাঁ ধরো এই যে এক্স অক্ষ আমরা চিন্তা করি এভাবে, এক্স অক্ষ, ধরো এক্স অক্ষের এটা হলো পজিটিভ, এটা হলো কি নেগেটিভ। তাহলে এই পাশে যদি কাজ করে, মানে মূল বিন্দু থেকে তুমি যদি ডান পাশ চিন্তা করো, এটাকে তুমি পজিটিভ ধরতে পারো, আর এদিক থেকে বাম পাশে এটাকে কি ধরবা, নেগেটিভ। তাহলে তুমি দেখো এ বস্তুর গতিটা কি ডান পাশে কাজ করতেছে, সেজন্য এটাকে তুমি পজিটিভ ধরবা, আর বি বস্তুটা কি বাম পাশে কাজ করতেছে, এই জন্য তুমি এটাকে নেগেটিভ ধরবা। তবে কেউ যদি উল্টাটাও ধরে, কেউ যদি বি কে পজিটিভ আর একে নেগেটিভ ধরে, তাও তার ম্যাথ ভুল হবে না, তার ম্যাথ তাও কারেক্ট হবে। তবে আমরা এক্সিস হিসাব করে ওইভাবে মনে রাখতে চাই আর কি, নর্মালি এক ছকের ডানে হচ্ছে পজিটিভ, বামে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যেহেতু এ বস্তুর বেগটাকে পজিটিভ ধরেছি, তাহলে এখানে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো এখন, -20, আমরা এখানে কি লিখবো, যে -20। এইবার আমাদের বেগটা হিসাব করে ফেলি। তাহলে এখানে নিচে কত 1000, এখানে কত আসবে 12,000, প্লাস এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে আসবে কত 8000। তাহলে আমাদের টোটাল ভ্যালু যদি আমি বলি, আমাদের মিলিত বেগের টোটাল ভ্যালুটা আসবে, উপরে বিয়োগ করলে কত 4000 না, 4000 ডিভাইড বাই 1000, তাহলে 4 আসবে আর কি, এটা তো আর ক্যালকুলেশনের দরকার নেই। কত আসবে 4 মিটার পার সেকেন্ড, কত আসবে 4 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে গাড়ি দুইটার মিলিত বেগ, এই হচ্ছে কি গাড়ি দুইটার মিলিত বেগ। বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা কি করলাম,
মিলিত বেগ বের করতে হয় কিভাবে সেটা একটু দেখলাম। খুবই সিম্পল একটা ম্যাথ একেবারে। তুমি যদি ফর্মুলাটা জানো, জাস্ট ফর্মুলাটা বসাবা, দেন ভ্যালুগুলো বসাই দিলেই কিন্তু তোমার কি রেজাল্টটা চলে আসবে। আর এইটা কেন করাইছি, এটা তোমার ম্যাথের অংশ নয়, এটা হচ্ছে বেসিক অংশ। অর্থাৎ এটা হলো ভরবেগের নীতি। এইখান থেকে মিলিত বেগ কিভাবে আসছে, মিলিত বেগ জিনিসটা কি, এই কথাটা তোমাকে আমি এখানে বুঝাই দিছি, ঠিক আছে? মিলিত বেগ মানে হচ্ছে শেষ বেগটা ভিন্ন ভিন্ন হবে না, শেষ বেগটা একই হয়ে যাবে, দুইটা বস্তুর বেগ সেম হবে। এই জন্য V1 V2 না লিখে আমরা জাস্ট কি লিখছি, ভি, দেন ওইখান থেকে এই যে মিলিত বেগটাকে আমরা আলাদা করে ফেলছি, ওই সূত্র দিয়ে এই ম্যাথটা করা গেছে। আশা করি বুঝছি সবাই, খুব কঠিন কিছু ছিল না নিশ্চয়ই, তাই না? আচ্ছা, এবার আমরা যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমরা মূল সূত্রটা পরে লিখে রাখছি, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। বলতে পারো যে এই টপিকের মূল সূত্রই হচ্ছে এটা, অর্থাৎ ভরবেগের নীতির সূত্রটা। এছাড়াও গতিশক্তির একটা আছে, সংঘর্ষ যখন পড়বা, স্থিতিস্থাপক সংঘর্ষ, তখন গতিশক্তির জন্য একটা সূত্র কাজ করে, বাট মেইন সূত্র এটা। আচ্ছা, এইবার আমরা একটু দেখি এই যে 2 নম্বর প্রশ্নটা, একটু স্টার মার্ক দিবা সবাই, খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। এখানে অ্যাকচুয়ালি আমি যদি বলি সংঘর্ষের ক্ষেত্রে 3 ধরনের সিনারিও হইতে পারে। 3 ধরনের কিরকম, এই 3 ধরনের না, বেসিক্যালি 2 ধরনের। এই যে মুখোমুখি সংঘর্ষ, আরেকটা হলো এই যে এটাও মুখোমুখি সংঘর্ষ, আরেকটা হলো এই কেসটা, যে একটা বস্তু যেদিকে যাচ্ছে এই বস্তুটা স্থির, অথবা এই বস্তু যেদিকে গতিশীল এই বস্তু কি সেদিকে গতিশীল। 3টা ক্যাটাগরি কিরকম, 2টা বস্তু বিপরীত দিক থেকে আসতেছে, এটা একটা ক্যাটাগরি মনে করো। এরপর 2টা বস্তু একই দিকে গতিশীল, এই বস্তুটা দিক থেকে গেলে এই বস্তুটাও এদিকে যাচ্ছে, এরকম একটা ক্যাটাগরি হতে পারে। আবার একটা বস্তু গতিশীল আর একটা বস্তু স্থির, এই 3 ক্যাটাগরির কোয়েশ্চেন সংঘর্ষে থাকে। মানে এই 3টা সিনারিওর বাইরে আর কোনো সিনারিও নাই, এই 3টা থেকেই তোমাকে যে কোনো একটা দিয়ে কোয়েশ্চেন করবে। আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্ন একটু দেখি। কত সময় পর বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হবে? অর্থাৎ এই যে ঘটনা, 300 মিটার দূরত্ব থেকে তারা কি করছে, যাত্রাটা শুরু করছে, পরস্পর মধ্যবর্তী দূরত্ব 300, এমন অবস্থা থেকে ও এদিকে গতিশীল হয়েছে, ও এবার আবার গতিশীল হয়েছে, এবং দুজনের আদিবেগ দেওয়া আছে। আমরা এরকম একটা ম্যাথ গতি চ্যাপ্টার যখন আমরা সলভ করছি, ওখানে লেকচার 3-তে মনে হয়, 3-তে বা 2-তে আমরা এরকম একটা ম্যাথ করছিলাম, বিপরীত দিক থেকে আসলে কত সময় পর সংঘর্ষ হয়, এরকম ম্যাথটা সেম এটার মতোই। তো এটা কিভাবে সলভ করবো যদি আমি একটু বলি, আমি প্রথমে তোমাদেরকে একটু সিনারিওটা বুঝাই। তাহলে এই মধ্যবর্তী দূরত্বটা হলো 300 মিটার, এখানে আছে বস্তু বি, এখানে আছে বস্তু এ, এবং তারা এই দিক বরাবর গতিশীল। আচ্ছা, এখন বেগ দেওয়া আছে, এটা হচ্ছে 20, এটা হচ্ছে কত 10, এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়া আছে। এখন আমাকে জিজ্ঞাসা করছে কত সময় পর সংঘর্ষ হবে। যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে, এটা তো মোটামুটি শিওর যে সংঘর্ষ একটা হবেই, বাট কত সময় পরে হবে, কত দূরত্ব হবে, এটাকে আমরা এক্স্যাক্টলি এখনো জানি না। তাহলে এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা সবসময় বলতেছি, আমরা আগে একটা পয়েন্টকে ধরে নিব, মনে করে নিব, একটা অনুমান করে নিব যে এই দুইটা বস্তু এই পথের মধ্যবর্তী কোনো একটা স্থানে কি হবে, সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষ তো অবশ্যই 300 মিটারের মাঝামাঝি কোথাও একটা অবস্থানে হবে, এটা তো শিওর, যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে। সেটা এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। তাহলে তুমি র্যান্ডমলি আগে একটা বিন্দু কি করবা, ফিক্সড করে নিবা, এরপর ওই বিন্দুটার আলোকে তুমি কি সমীকরণ দিয়ে ম্যাথটা করবা। তাহলে আমরা প্রথমে যদি বলি, আমরা ধরে নিচ্ছি এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম ধরো সি বিন্দু। আমরা বলবো প্রথমে যে মনে করি সি বিন্দুতে গাড়ি দুটি কি হবে, সংঘর্ষে লিপ্ত হবে। আমরা প্রথমে আগে এটা বলে দিব যে মনে করি, আমরা এখানে লিখে দিলাম যে মনে করি সি বিন্দুতে, গাড়ি বলতে পারবা, বস্তু যেহেতু বলা আছে বস্তুই লিখি আমরা, হ্যাঁ বস্তু দেওয়াই সংঘর্ষে লিপ্ত হবে। আচ্ছা, এখন দেখো তো, তুমি যেহেতু সি বিন্দুতে বস্তু দুইটা সংঘর্ষে লিপ্ত হবে বলছো, টোটাল দূরত্ব ছিল 300 মিটার, তুমি সি বিন্দু বলার মাধ্যমে টোটাল দূরত্বটাকে দুইটা অংশে বিভক্ত করছো না। বি থেকে সি পর্যন্ত এদিকে একটা দূরত্ব হয়ে গেছে, সি থেকে এ বস্তু পর্যন্ত আরেকটা দূরত্ব হয়ে গেছে, এবং এই দূরত্বটা কাকে ভাগ করে হয়েছে, 300-কে। তাহলে আমরা যে কোনো এক পাশের দূরত্বটাকে কত ধরবো, ধরো এই দিকের দূরত্বটা তুমি কি ধরলা, এক্স, এই যে এতটুক দূরত্বটা, আমরা এই অ্যারোটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এই যে এতটুক দূরত্বকে তুমি কি ধরলা, এক্স ধরলা। এবার এটুক দূরত্বটা কত হবে, এটা অবশ্যই 300 মাইনাস এক্স হবে। এখন অনেকে বুঝবে না স্যার কেন হয়েছে এটা, একটু বলি আপনাদেরকে। দেখেন, টোটাল দূরত্বের এক্স হচ্ছে একটা অংশ, অর্থাৎ এক্স তো নতুন কোনো ভ্যালু না, 300 থেকে আমি একটা দূরত্বকে এক্স হিসেবে আলাদা করে নিছি, তাহলে বাকি দূরত্বটা কত হবে, টোটালটা থেকে এক্স বাদ যাবে না, ঠিক আছে? মনে করো তোমার কাছে 10 টাকা আছে, তুমি এখান থেকে 3 টাকা সরাই ফেলছো, তাহলে বাকি টাকা 7 টাকা, এটা কেমনে বের করি, টোটালটা থেকে যেটাকে আলাদা করছো এটা বিয়োগ দিয়ে দেয়। তাহলে যে টোটাল
এখান থেকে আমি যেটাকে একটা অংশ ধরে নিছি ওইটাকে আমি কি করে দিলাম, বিয়োগ করে দিলাম, আর বাকি অংশটা তাহলে কত হবে, টোটালটা মাইনাস এইটা 300 মাইনাস এক্স। আশা করি বুঝছি। অর্থাৎ এই সংঘর্ষটা লিপ্ত হতে গেলে এ বস্তুটা এক্স মিটার দূরত্ব আসবে, আর বি বস্তুটা কত 300 মাইনাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা যদি হিসাব করি, আমরা সমীকরণ লিখবো কেমন, এ বস্তুর জন্য প্রথমে লিখবো কার জন্য, এ বস্তুর জন্য। এ বস্তুর জন্য সমীকরণটা কি হবে, এ বস্তুর গতিটা কেমন গতি, ও একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে না, যেহেতু এখানে ত্বরণের কোনো উল্লেখ নাই, স্পেসিফিক্যালি ত্বরণের বা বেগের পরিবর্তনের কোনো কথার উল্লেখ নাই, যেহেতু তার একটা নির্দিষ্ট বেগ দিয়ে আমাদের উদ্দীপকটা দেওয়া হয়েছে, তাহলে আমরা ধরে নিব, বা ধরে নেওয়া না, এটা অ্যাকচুয়ালি এভাবেই তোমাকে বোঝানো হয়েছে যে এই বেগগুলো হচ্ছে সমবেগ, এটা তোমার বুঝে নিতে হবে। এটা উদ্দীপক হয়তো ডিরেক্টলি বলা নাই, অনেক স্টুডেন্ট এটা বলবে যে স্যার এটা তো বলা নাই, এটা কেন আমরা কেমন মানে সমবেগ কনসিডার করবো কেন। কথাটা হচ্ছে সমবেগ যদি তুমি কনসিডার করতে না চাও, তাহলে হয়তো এখানে রেজাল্ট কি আসতে পারে, হয় ত্বরণে যাচ্ছে গাড়িটা, অথবা বেগের পরিবর্তন হচ্ছে, মানে ত্বরণ কাজ করতেছে কোনো না কোনোভাবে, হয় ত্বরণ না হয় মন্দন। এখন ত্বরণ মন্দন বা বেগের পরিবর্তন রিলেটেড কোনো কথা কিন্তু উদ্দীপকে উল্লেখ নাই, জাস্ট একটা বেগ দিয়ে দিছে। যদি এই ধরনের সিচুয়েশন হয়, জাস্ট বেগের কথা বলা আছে একটা, কিন্তু বেগের পরিবর্তন নিয়ে কোনো কথা বলা নাই, ত্বরণ নিয়ে কোনো কথা বলা নাই, এই ক্ষেত্রে ওই বেগগুলোকে আমরা সমবেগ কনসিডার করে ম্যাথ করব, ঠিক আছে। তাহলে এখানে এ বস্তুর গতিও হচ্ছে সমবেগে গতিশীল, বি বস্তুও হচ্ছে কি সমবেগে গতিশীল। আর সমবেগের জন্য আমরা সবসময় একটা সমীকরণই ব্যবহার করি, সেটা হলো কি এস ইকুয়াল টু ভিটি। তাইলে এ বস্তুর বেগ কত 20 ইন্টু টি, টিটা আমরা জানি না, আমরা টি বের করতে চাই, ওই যে কত সময় পরে, কারণ দুজনের জন্য টাইমটা সেম হবে, ও যখন রওনা দিছে এও তখনই রওনা দিছে, সংঘর্ষ তো আর আলাদা আলাদা, যেহেতু দুইজনের সংঘর্ষে লিপ্ত হয়েছে, দুজনের জন্য সেম সময় হওয়া লাগবে, একজন আগে হয়েছে একজন পরে হয়েছে এরকম হলে তো সংঘর্ষ হবে না কখনো, দুইজন সেম টাইমে সংঘর্ষে লিপ্ত হয়, তাই টাইমটা সেম হবে দুইজনের জন্য। এস কত হবে দেখো তো, তুমি এ বস্তুর জন্য হিসাব করতেছো, আর সংঘর্ষ ঘটছে কোথায়, তুমি বলছো যে সংঘর্ষ ঘটছে কোথায় স্যার, সি বিন্দুতে, তাহলে এ বস্তুটা সিতে গেলে তারপরে সংঘর্ষে লিপ্ত হবে। তো এ বস্তুটা যখন সিতে যাবে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করে যাওয়া লাগবে, এক্স মিটার অতিক্রম করে যাওয়া লাগবে না, তাহলে এখানে এস এর মান হবে কত এক্স। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 20t, আমরা একসাথে গুণ এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে কয় নাম্বার, 1 নাম্বার সমীকরণ। এবার আমরা যদি বি বস্তুর জন্য কনসিডার করি, বি বস্তুর জন্য, তাহলে বি বস্তুর জন্য হলে কি হবে, সেম এস ইকুয়াল টু ভিটি, কারণ আমরা বলছি এটাও সমবেগের কথা বা সমবেগে গতিশীল। এখন এখানে এস কত হবে দেখো, সংঘর্ষে লিপ্ত হইতে গেলে একে এক্স মিটার দূরত্ব যদি যাওয়া লাগে, তাহলে বি এর কতটুকু দূরত্ব আসা লাগবে, 300 মাইনাস এক্স আসা লাগবে, তাহলে এখানে কত হবে 300 মাইনাস এক্স। ভিটি, ভি এর মান কত 10 ইন্টু টি আমরা রেখে দিলাম। এইটা হলো আমাদের দ্বিতীয় সমীকরণ, বুঝাইতে পারছি। এইবার তুমি কি করবা, তোমার কাছে তো এক্স এর মানটা রিজার্ভ করা আছে, তুমি আলাদা করে বের করছো, তুমি এক্সটা এখানে এসে বসাই দাও, তাইলে কাজ শেষ। তাহলে 300 মাইনাস এক্স এর ভ্যালু কত 20t ইকুয়াল টু 10t। এই এখন এখানে একটা সাইড নোট ইউজ করবে, যেটা তুমি কোত্থেকে পাইছো, তুমি বলবে 1 নং হতে, অর্থাৎ আমি এক্স এর ভ্যালুটা কোত্থেকে বসাইছি 1 নং হতে বসাইছি, এই যেখানে এক্স এর মানটা বসে গেছে। তাহলে 300 ইকুয়াল টু টি, এই যে এটাও টি ওয়ালা রাশি এটাও টি ওয়ালা রাশি, একই রাশিগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে এখানে 20t ওদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে না মাইনাসটা, তাহলে একত্রে কত হবে 30t হবে, এই মাইনাসটা দিকে গেলে কি প্লাস, এখানে 10t এখানে 20t কত হয় 30t, তাহলে টি ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই কত 30, তাহলে 10 সেকেন্ড, কত সেকেন্ড, এই যে 300কে যখন তুমি 30 দিয়ে ডিভাইড করবা রেজাল্ট কত আসবে 10 সেকেন্ড, এই যে তোমার অ্যান্সার বের হয়েছে। বুঝতে পারছি, অর্থাৎ বস্তু দুইটা যাত্রা শুরুর 10 সেকেন্ড পর, কয় সেকেন্ড পর 10 সেকেন্ড পরে পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে। আশা করি বুঝাইতে পারছি স্যার, খুব কঠিন কিছু ছিল না, আমরা এই ম্যাথটা কিন্তু গতি চ্যাপ্টার একটা করছিলাম। তো এখানে আরেকটা প্রশ্ন হইতে পারে, এটার সাথে তোমাকে কত সময় না বলে তোমাকে এরকমও বলতে পারতো যে বস্তু দুইটা মানে 300 মিটারের মধ্যবর্তী কতটুক দূরত্বে সংঘর্ষে লিপ্ত হবে, এখানে বলছে এখন কি কত সময় পরে লিপ্ত হবে, আবার বলতে পারতো কি কত দূরত্বে লিপ্ত হবে, এটাও চাইলে বলতে পারতো। আশা করি বুঝতে পারছি। এখন যদি ওটা বলতো যে কত দূরত্বে লিপ্ত হয়েছে, তখন কি করতা, টি এর ভ্যালুটা এই 1 নাম্বার বসাই দিলেই হয়ে যাবে, কারণ তুমি বলছো না এ বস্তুটা থেকে এক্স মিটার দূরত্বে লিপ্ত হয়েছে, সি বিন্দুটা এক্স মিটার দূরে আছে, তাহলে এক্স মিটার দূরত্বটাই হচ্ছে কি সংঘর্ষের স্থান, তাহলে এখানে এক্স এর এই যে টি এর জায়গায় যদি আমি 10 সেকেন্ড বসাই দিই, তাহলে কি হবে কত দূরত্বে সংঘর্ষে লিপ্ত হবে ওটা ইজিলি বের হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা আশা করি বুঝতে পারছি কত সময় পরে কিভাবে করছিলাম। ওই যে প্রথমে আমরা ওদের কথাটাকে বা ওদের উদ্দীপকটাকে আমরা আমাদের মতো করে সাজাই নিছি, উদ্দীপক অ্যানালাইসিস করে আমরা বললাম মধ্যবর্তী একটা বিন্দু আছে সি, যেখানে কি হবে
গাড়ি দুটো সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে সি বলার মাধ্যমে টোটাল দূরত্বটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। আমরা একটা দূরত্বকে ধরে নিছি এক্স, তাহলে আরেকটা কত হবে টোটাল মাইনাস এক্স, এই যে টোটালটা মাইনাস এক্স। এরপরে এ বস্তুর জন্য একটা সমীকরণ, বি বস্তুর জন্য একটা সমীকরণ। তো এস ইকুয়াল টু ভিটি কেন হয়েছে? কারণ বস্তু দুইটা সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল কথা তো বলা নাই, তাহলে বুঝলাম কিভাবে? ওই যে বলছি আপনাদেরকে শুরুতে, যদি ত্বরণের কথা বা বেগের পরিবর্তনের কথা উল্লেখ না থাকে আমরা ধরে নিব বস্তুর বেগ হচ্ছে সমবেগ। তাহলে দুইজনের জন্যই হচ্ছে সমবেগের সমীকরণ বসছে। আমরা জাস্ট তারপর মান বসায় দুইটি ইকুয়েশনকে সলভ করছি। 1 নং এর মান 2 নং এ বসাই দিছি, দেখো সুন্দর মতো টিটা বের হয়ে চলে আসছে। আশা করি বুঝতে পারছি। তো ম্যাথগুলো করার সময় আমি যখন ম্যাথ করবো, আমি বারবার বলি আমার লেকচারগুলোতে যে আমি যখন করাবো বা আমি যখন বুঝাবো তখন যারা ভিডিওটা দেখতেছো কেউ তখন করবা না, জাস্ট কথাগুলো শুনবা, জাস্ট প্রসেসটা দেখবা কিভাবে বলতেছি কিভাবে করতেছি। আমি কথা বলা বা আমার ম্যাথ সলভিং শেষ, যেমন এখন শেষ, তুমি এবার পজ করে তারপর তুমি নিজে নিজেটাকে কি করবা, সলভ করবা, ঠিক আছে? আমার সাথে সাথে তুমি সলভ করতে যাবা না, আগে আমার কথাটা শুনে ভালো করে বুঝে দেন নিজে ট্রাই করবা। আচ্ছা, এবার আসো আমরা 3 নাম্বারটা একটু যদি দেখি। 3 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলতেছে উক্ত সংঘর্ষ ভরবেগের নীতি মেনে চলে কিনা। অর্থাৎ ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি আমরা জানি, যে আমরা অলরেডি উদ্দীপকে লিখে রাখছি, মানে এই বোর্ডে লিখে রাখছি যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি? নীতিটা হচ্ছে দুইটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে এখানে দুইটা সিচুয়েশন কি কি, একটা হলো সংঘর্ষের আগের ঘটনা, একটা হলো সংঘর্ষের পরের ঘটনা। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা মানে হচ্ছে দুইটা বস্তুর, এই যে এই দুইটা বস্তুর সংঘর্ষের আগের মোট ভরবেগ, সংঘর্ষের আগের মোট ভরবেগ যত হবে সংঘর্ষের পরেও মোট ভরবেগের মান ততই থাকবে। অর্থাৎ আগের ভরবেগের ভ্যালু এবং পরের ভরবেগের ভ্যালু, সংঘর্ষের আগে পরের, এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। যদি না আসে তাহলে আমরা বলবো ভরবেগের নীতি মেনে চলছে, আর না হলে বলবো নীতি মেনে চলে নাই। এখন এটা বুঝবো কেমন? ওই যে ভ্যালুগুলো হিসাব করতে হবে। এই যে এই সমীকরণ বা এই সূত্রটাতে দেখো, এটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা নীতির সূত্র বা গাণিতিক রূপ, মানে আমরা কথা যেটা মুখে বলছি এই মুখের কথাটার গাণিতিক ভাষা হচ্ছে এরকম। সমীকরণ না, এটা দুইটা পোর্শন দেখতে পাচ্ছ, একটা হলো এই যে সমানের এই পাশটা, এটা হলো সংঘর্ষের আগের ঘটনা, আর এটা হলো কি সংঘর্ষের পরের ঘটনা। তাহলে এটা হলো কি সংঘর্ষের আগের ঘটনা, আর এটা হলো সংঘর্ষের পরের ঘটনা। তাহলে আমরা ম্যাথটা যখন করব আমরা এই সূত্রটাকে একত্রে ম্যাথ করব না, আমরা কি করব, এই পার্টের ভ্যালুটা আলাদা বের করব সংঘর্ষের আগে, আবার এই পার্টের ভ্যালুটা আলাদা বের করব সংঘর্ষের পর। এরপর আমরা দুটোটাকে কম্পেয়ার করব যে সেম হয়েছে কিনা, যদি সেম হয় তাহলে নীতি মানছে, যদি সেম না হয় নীতি মানে নাই। আশা করি আমরা আমাদের টার্গেটটা বুঝাইতে পারছি। এবার দেখি আমরা ম্যাথটা করি কিভাবে হয় এটা। তাহলে প্রথমে আসো, কত নাম্বার এটা? 3 নাম্বার। তাহলে আমরা বললাম প্রথমে যে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, তাহলে সংঘর্ষের পূর্বের ক্ষেত্রে সব ভ্যালুগুলো দেওয়া আছে। সংঘর্ষের পূর্বে জাস্ট এই যে উদ্দীপকের ভ্যালুগুলাই বসবে, মানে এখনো সংঘর্ষে লিপ্ত হয় নাই, সংঘর্ষটা ঘটার আগের অবস্থা। তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কিভাবে হিসাব করবা? m1u1 প্লাস m2u2। এটা অনেক টিচার বা অনেক জায়গায় বা গাইড টাইড তোমরা যখন দেখবা বা মেডিজিগুলোতে অনেক বই এটা আলাদা আলাদা করছে। মানে আমরা তো জাস্ট ঘটনাকে ভাগ করে ফেলছি যে সংঘর্ষের আগের ঘটনা, সংঘর্ষের পরের ঘটনা। আবার অনেক জায়গায় এভাবে করছে, মানে গাড়িকে আলাদা করছে, অর্থাৎ বস্তুগুলাকে প্রথম বস্তুটার আলাদা ভরবেগ হিসাব করছে, দ্বিতীয় বস্তুটার আলাদা ভরবেগ হিসাব করছে, এরপর পরিবর্তনটা দেখাইছে। আমার মতো ওইটা একটু বেশি লেন্দি হয়ে যায় এবং একটু বড় হয়ে যায়, ঠিক আছে? মানে একই ম্যাথ 4বার করে করছে, 4টা পার্টে ভাগ করে, m1u1 একবার করে, m1v1 একবার করে, এভাবে 4টা পার্টকে 4বার করে। ওইভাবে করার দরকার নেই, তুমি জাস্ট টোটাল ঘটনাটা দুইটা অংশ, একটা হলো সিম্পল সংঘর্ষের আগের ঘটনা, একটা সংঘর্ষের পরের ঘটনা। তা আমরা তো ভরবেগটা চেক করতে চাই, তাহলে ঘটনাটাকে দুই ভাগে ভাগ করে চেক করলেই হয়ে যাচ্ছে, গাড়িকে করার দরকার নেই। গাড়িকে দিয়ে করলেও হবে, আমি বলতেছি ওটা একটু লেন্দি বড় হয়ে যায়, যার কারণে আমরা ঘটনা দিয়ে হিসাব করবো, মানে সংঘর্ষের আগে এবং পরে এইভাবে দিয়ে করব। তখন তোমার ম্যাথটা খুব বেশি লেন্দি হবে না, কঠিন মনে হবে না তোমার কাছে, কারণ বেশি বড় করে করতে গেলে অনেক সময় দেখা যায় ক্যালকুলেশনে ভুল হয়ে যায়, সমস্যা। আশা করি এটা বুঝতে পারবা। সংঘর্ষের পূর্বে, তাহলে এই সিনারিওটা হলো সংঘর্ষের আগের ঘটনা। দেখো ইউ ইউ, আদিবেগ কখন কাজ করে? সংঘর্ষের আগের বেগ হচ্ছে আদিবেগ, আর সংঘর্ষ ঘটার পরে যে বেগটা হয় সেটাকে বলি আমরা কি শেষ বেগ, এই যে ভি। তাহলে এটা হলো সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের পূর্বে বললে শুধু এই পোর্শনটা বা এই অংশটা বসবে। এবার আসো ভ্যালু বসাই আমরা। প্রথম গাড়ির ভর কত? 600,
ইন্টু তার বেগ কত 20, এটা হচ্ছে প্রথম অংশ, প্রথম গাড়ি। এরপর M2 কত, M2 হচ্ছে 400 কেজি, আর U2 কত 10, তাই না? এই যে 10 বসাই দিলে হবে। অনেকেই কিন্তু এখানে ডিরেক্টলি 10 বসাই দিবে। কেন স্যার? এই যে বি বস্তু তো স্যার 10 ms বেগে গতিশীল, তো বি বস্তুর বেগ তো 10ই হবে স্যার। হ্যাঁ ঠিক আছে 10 হবে, কিন্তু স্যার একটু খেয়াল করতে হবে বি বস্তুর বেগটা কোন দিকে। এই দুইটা বস্তু কি একই দিকে গতিশীল নাকি বিপরীত দিকে গতিশীল? বিপরীতে। আর যদি বিপরীতে গতিশীল হয়, আমরা বলছিলাম একটা বস্তুর বেগকে যদি আমরা পজিটিভ ধরি, আর একটা বস্তুর বেগকে আমাদেরকে কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা এ বস্তুর বেগকে যেহেতু পজিটিভ কাউন্ট করছি, আমরা বি বস্তুর বেগকে কি কাউন্ট করব? নেগেটিভ কাউন্ট করব। বুঝতে পারছি? ঠিক আছে, আসেন তাইলে এবার করি আমরা। তাহলে এখানে কত হয়? 12,000 না, এটা প্লাস মাইনাসে মাইনাস, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে কত 4, তাহলে 4,000। আচ্ছা আচ্ছা, আমরা কি প্রথম নাম্বারটাতে একটু ভুল করছিলাম? এখানে আমরা কি এটা 4,000 দিছিলাম? 4,000 দিয়েছিলাম কিনা তো এক্স্যাক্টলি, ওখানে আমরা মিলিত বেগ মানে 4 ms পাইছিলাম। এখানে মনে একটু ভুল আসছে আমাদের প্রথম নাম্বারটা। আমরা প্রথম নাম্বারে মিলিত বেগ কত পাইছিলাম একটু দেখো তো, আমি একটু জাস্ট মিলাই দিই, দাঁড়াও ওয়েট একটু। তাহলে এখানে কত হয়? 12, 600 ইন্টু কত 20, 12,000, আর 400 ইন্টু কত 10, 4,000। আচ্ছা তাহলে এখানে আসবে হচ্ছে 8,000। তাহলে এখন ভ্যালু কত আসলো? 8,000। তোমরা প্রথম নাম্বারটা একটু চেক করিও তো। প্রথম নাম্বার আমরা বোধ হয় ওই পাইছিলাম কি বলে মিলিত বেগ হচ্ছে 4 পাইছিলাম বোধ হয়। এখানে কি 4 হবে না 8 হবে? এখানে 8 হবে না আশা করি। এটাকে যদি আমরা ডিভাইড করি কত দিয়ে, M1 প্লাস M2, 6,000, এটা 1,000। এই একটু একটু কারেকশন করতে হবে, আমরা প্রথম নাম্বার ম্যাথটাতে একটু ভুল করছিলাম হয়তো। একটু কারেকশন করবা যে আমরা ভ্যালু বসাইতে হয়তো ভুল করে ফেলছিলাম। এই জায়গায় আমরা বোধহয় আমরা 20 দিয়ে দিয়েছিলাম হয়তো এখানে। অর্থাৎ এটা 400 ইন্টু -10 হওয়ার কথা, কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম কত? সম্ভবত আমি খেয়াল করি নাই হয়তো 20। আমরা 20 বসাই ফেলছিলাম এখানে। এটা 20 হবে না, এটা হবে কত? -10 হবে। ঠিক আছে, এটা -10 হবে। একটু কারেকশন হবে, একটু মনে রাখবে এটা। তো মিলিত বেগ 4 আসবে না, মিলিত বেগ কত আসবে? 8 আসবে। এটাকে যদি আমরা এখন 1000 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে কত? 8। আমরা এটা কত করে ফেলছিলাম? 4 করে ফেলছিলাম। এইখানে আমি একটু ভুল করছিলাম হয়তো, এটা -20 দিয়ে দিয়েছিলাম, বাট বি বস্তুর বেগ তো 10, আমরা এখানে 20 দিয়ে করে ফেলছিলাম। এটা একটু কারেকশন, সবাই একটু খেয়াল করবা, কারণ মিলিত বেগের ভ্যালুটা তোমার এই ম্যাথ আবার লাগবে। তো ওইখানে যদি ভুল করো এই ম্যাথ ভুল হয়ে যাবে। তাহলে মিলিত বেগের এখানে কারেকশন আছে, একটু খেয়াল করবা। আচ্ছা যাই হোক, এবার কত হলো? 8,000। তাহলে এটা হলো দেখো এই যে প্রথমটা, বা এটা ভরবেগের পরিবর্তন, এটাকে তুমি ডেল P1 বলতে পারো। ভরবেগ তো আমরা পি দিয়ে প্রকাশ করি তাই না? বা আমরা P1 বলতে পারি এটাকে, P1। এই যে P1, আমরা P1 বললাম, P1। আর ইউনিট তো জানি, ভরবেগের ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভর ইন্টু বেগ, এই যে ভর ইন্টু বেগ এটা। এবার আসো সংঘর্ষের পর। সংঘর্ষের পরের অবস্থা P2। P2 কি হবে? এই যে লাস্ট পোর্শনটা না, তাহলে M1 V1 প্লাস M2 V2। এখন এটা কি ছিল? মিলিত বেগ ছিল না? একটু ভালো করে দেখো তো, এই যে ঘটনাটা বলে দিয়েছিল না মিলিত অবস্থায়, আর আমরা মিলিত বেগ কত পাইছিলাম? এখানে একটু লিখে দিবা পাশে যে 1 নং হতে মিলিত বেগ, আমরা 1 নং হতে মিলিত বেগ কত পাইছিলাম? মিলিত বেগ ওইখানে 4 লিখছিলাম, বারবার বলতেছি ওটা একটু ভুল হবে, এটা আমরা 8 হবে। আমাদের মিলিত বেগের মান আসবে কত? 8। কিন্তু আমরা পাইছিলাম ক নাম্বার, মানে 1 নাম্বারে 4 মিটার পার সেকেন্ড পাইছিলাম। ওইখানে আমরা ভুল করছিলাম, এই যে এখানে 400 ইন্টু -20 মাল্টিপ্লাই করে ফেলছিলাম ভুলে, বাট এখানে 10 মাল্টিপ্লাই হবে। আমি ওটাতে প্রথমে -20, এটা একটু কারেকশন করবা। তাহলে মিলিত বেগের মান কত আসবে? 8। অর্থাৎ যে প্রথম নাম্বার মিলিত বেগ, তো আশা করি প্রথম নাম্বারে বুঝছিলা। ওই জাস্ট ভ্যালুর কারণে ওটা 4 আসছিল, বাট ওটা 4 হবে না, কত হবে? 8। তোমরা একটু কারেকশন করবা। তাহলে সংঘর্ষের পরের অবস্থা এরকম না, কিন্তু এটা যেহেতু মিলিত বেগের ঘটনা, অর্থাৎ সংঘর্ষের পরের বেগটা হচ্ছে মিলিত বেগ। তো এই সূত্রটাকে তুমি এভাবে না লিখে একেবারে এইভাবে লিখে ফেলবা। মিলিত বেগের বেলায় আমরা কি লিখি? বেগটাকে কমন নিয়ে লিখি, এই যে ইন্টু ভি, একটা ভি লিখবো এখানে, V1 V2 লিখবো না। তাহলে এখানে ভর কত হয়? 400 এবং 600 যোগ ইন্টু কত? 8। তাহলে এখানে কত হয়? 1000 ইন্টু কত? 8। এই যে দেখছো 8,000 কেজি পার মিটার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এইটা হলো আমাদের P2, এই যে ভরবেগের পরের অবস্থা। কোন অবস্থা এটা?
এটা হলো ভরবেগের পরের অবস্থা। এখন আমাকে বলো তো সংঘর্ষের পূর্বের গাড়িটার মোট ভরবেগ, মোট ভরবেগ দেখো প্রথম গাড়ির ভরবেগ আর দ্বিতীয় গাড়ির ভরবেগ মোট ভরবেগ, আর সংঘর্ষের পরেও গাড়ি দুইটার মোট ভরবেগ দেখো অপরিবর্তনীয়, পরিবর্তন হয় নাই। তাহলে আমরা বলছিলাম নীতি অনুসারে যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে যদি ভরবেগ পরিবর্তন না হয় তাহলে এই দুইটা ঘটনা বা এই নীতিটা হলো সংঘর্ষ, মানে ভরবেগের নীতিটাকে কি করছে, মেনে চলছে। তো আমাদেরকে এটাই জিজ্ঞাসা করছে না যে সংঘর্ষটা ভরবেগের নীতি মেনে চলে কিনা বা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা, একই কথা। নীতি বলুক সংরক্ষণ সূত্র বলুক একই কথা। কিভাবে অ্যান্সার করবা, এইভাবে সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ হিসাব করবা, সংঘর্ষের পর টোটাল ভরবেগ হিসাব করবা। যদি পরিবর্তন না থাকে তাহলে নীতি মেনে চলে, আর যদি এখানে চেঞ্জ হইতো, এটা সমান না হইতো তাহলে নীতি মেনে চলতো না। আশা করি বুঝছি না। এখানে কিন্তু বারবার বলছি একটু কারেকশন হয়েছিল, প্রথমটা মিলিত বেগ এখানে একটু ভুল আসছিল, আমরা ক্যালকুলেশন একটু মিস্টেক করছিলাম, এখানে -10 জায়গায় -20 বসাইছিলাম, একটু কারেকশন করবা। এটা 8 আসবে, আমরা কিন্তু 1 নম্বরে মিলিত বেগ 4 পাইছিলাম, এটা 4 না 8 হবে, একটু এই জায়গায় একটু মিলাই নেবে এটা। আচ্ছা, তাহলে কঠিন কিছু ছিল না। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি যদি চিন্তা করো 1 2 3 এর মধ্যে সবচেয়ে বেশি কোন কোয়েশ্চেনটা স্যার আসছে পরীক্ষায়, 3 নাম্বারটা সবচেয়ে বেশি বার আসছে। এই যে ভরবেগের নীতি, মানে এই সংঘর্ষের রিলেটেড উদ্দীপক প্রশ্ন যদি বোর্ডে 20টা এসে থাকে, 20টা প্রশ্নের মধ্যে সবগুলোতে মানে কোনো না কোনোভাবেই এই কথাটা আসছে যে ভরবেগের নীতি মেনে চলে কিনা, সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা। এই প্রশ্নটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি এই টপিকের মধ্যে, এই জন্য এটা পারা লাগবে। এবং অ্যান্সার করাটা খুব কঠিন না, জাস্ট দুইটা ভাগে দুইটা পোর্শন অ্যান্সার করবা, সংঘর্ষের আগেরটা এবং সংঘর্ষের পরেরটা, টোটাল ভরবেগ হিসাব করবা। ঠিক আছে, আমরা তাহলে এখন 4 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করবো। 4 নাম্বার কোয়েশ্চেনটা 3 নাম্বার কোয়েশ্চেন থেকে একটু জাস্ট বাড়াই দিছে, যে অর্থাৎ 4 নাম্বার কোয়েশ্চেন অলরেডি 3 নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার আছে। মানে এটা করতে গেলে তুমি যদি 4 নাম্বার কোয়েশ্চেনটা করতে যাও তোমাকে 3 নাম্বার কোয়েশ্চেন করে আসতে হবে। 4 নাম্বার কোয়েশ্চেন কি, সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা। এখন স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? সংঘর্ষ দুই প্রকার আমরা পড়ছি, প্রথমটা হলো স্থিতিস্থাপক আর একটা হলো অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটায় ভরবেগ এবং গতিশক্তি, ক্যালকুলেশন কয়টা, দুইটা, ভরবেগ এবং গতিশক্তি। ভরবেগও সংরক্ষিত হওয়া লাগবে, গতিশক্তিও সংরক্ষিত হওয়া লাগবে। যদি দোনোটা হয় তখন আমরা ওই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলি। বুঝতে পারছি? এখন তুমি দেখো, একটু আমি জাস্ট উপরে লিখে দিই, মানে স্থিতিস্থাপক হওয়ার জন্য শর্ত আছে। স্থিতিস্থাপক হওয়ার জন্য শর্ত হচ্ছে কি কি, দুইটা। এক হলো ভরবেগ, ঠিক আছে, মোমেন্টাম। আরেকটা হলো কি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এর দুটোটা কি হওয়া লাগবে, সংরক্ষিত হওয়া লাগবে। সংরক্ষিত মানে তো অলরেডি আমরা বুঝছি, সংরক্ষিত মানে ওই যে সংঘর্ষের আগে যা, সংঘর্ষের পরেও তা, মানে দুইটা ঘটনা না, সংঘর্ষের আগে পরে। সংঘর্ষের আগের মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ সেম হওয়া লাগবে, তাহলে বলতে পারবো যে ভরবেগ সংরক্ষিত হয়েছে, যেটা অলরেডি আমরা 3 নম্বরে করছি। আমরা কিন্তু এটার উত্তর অলরেডি বের করে ফেলছি যে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা। 3 নম্বরে তুমি এটা বের করছো না, আমরা মাত্র যেটা করছি ওইখানে আমরা দেখছি সংঘর্ষের আগের ভরবেগ যা ছিল, সংঘর্ষের পরের ভরবেগও কি তাই আছে। তাহলে আমরা 4 নম্বরে ডিরেক্টলি কি 3 থেকে পাই দিয়ে ওই কথাটা লিখে দিতে পারবো। তাহলে 4 নম্বর কোয়েশ্চেন আমাদের শুধু একটা পোর্শন বাকি, গতিশক্তিটা চেক করা। তাহলে গতিশক্তির ক্ষেত্রে কি সংরক্ষিত হওয়া লাগবে। তো গতিশক্তি সংরক্ষিত মানেটা কি, সংঘর্ষের পূর্বের গতিশক্তি যত, সংঘর্ষের পরের গতিশক্তিও কি তত। অর্থাৎ সংঘর্ষের পূর্বের এবং কি পরের দুটোটা গতিশক্তি সেম হওয়া লাগবে, এটাকে বলে গতিশক্তি সংরক্ষিত হওয়া। তাহলে এবার আসো আমরা অ্যান্সারটা শুরু করি। তাহলে আইভি আমরা বলবো প্রথমে যে 3 নং, যেহেতু আমি এখানে লিখছি আমি এইভাবে লিখতেছি, 3 নং হতে পাই। 3 নং হতে কি পাইছি আমরা, ওই যে ভরবেগের ক্যালকুলেশনটা চেক করছিলাম না, ভরবেগের নীতি মেনে চলছে, নীতি মেনে চলা মানে কি ভরবেগ সংরক্ষিত। 3 নং হতে পাই বস্তুদ্বয় বা বস্তুদ্বয়ের ভরবেগ সংরক্ষিত, বস্তুদ্বয়ের ভরবেগ কি সংরক্ষিত হয়, বস্তুদ্বয়ের ভরবেগ সংরক্ষিত হয়, এটা আমরা বলে ফেলছি। তাইলে আমাদের স্থিতিস্থাপক প্রশ্নটার অ্যান্সারের পার্ট হচ্ছে দুইটা, একটা ভরবেগ একটা গতিশক্তি। তাহলে আমরা অলরেডি একটা পার্ট উত্তর দিয়ে দিছি যে ভরবেগ সংরক্ষিত হয়েছে, কারণ এখানে 3 নম্বরে করছি। এখন কথা হচ্ছে যদি 3 নম্বর প্রশ্নটা এখানে না থাকতো এই উদ্দীপকে, সাপোজ ধরো 3 নাম্বারটা না দিয়ে তোমাকে ডিরেক্টলি 4 নাম্বারটা করতে বলছে, তখন কি ওই ভরবেগেরটা আগে করে আসতে হবে, মানে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা আগে যাচাই করতে হবে, তারপর গতিশক্তি যাচাই করতে হবে। তো এখানে যেহেতু অলরেডি এটা করে ফেলছি আমরা জাস্ট এটা লিখে দিলাম, ঠিক আছে। বাট প্রশ্ন দেওয়া না থাকলে কিন্তু কি করতে হবে, আগে তোমাকে ভরবেগের সংরক্ষণটা দেখতে হবে যেটা সংরক্ষিত হয়েছে কিনা, ওই 3 নাম্বার প্রশ্নটা করে দেন আলাদা করে গতিশক্তি বের করবে। এবার আমি লাস্ট প্রশ্নটা দেখাই দিই গতিশক্তির বেলায়। তাইলে
এখানে লিখবা জাস্ট গতিশক্তির ক্ষেত্রে, আমরা গতিশক্তি চেক করতেছি, গতিশক্তির ক্ষেত্রে। তাহলে প্রথম পার্ট হচ্ছে কি সংঘর্ষের পূর্বে, ওই আগের মতো আমি একটু এই পাশ থেকে লিখতেছি, জায়গা কম একটু আসলে। সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে যদি গতিশক্তির ব্যাপারটা জানি, আমরা গতিশক্তি চ্যাপ্টার 4 এর টপিক, কিন্তু তোমরা তো মোটামুটি ওভারঅল সব পড়ছো, আমরা জাস্ট রিভিশন, মানে এটা জাস্ট আমি জানি যে তোমরা মোটামুটি সব পড়ছো এগুলা। তো গতিশক্তির সূত্র নিশ্চয়ই তোমরা জানো, ই কে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার ছিল না, ই কে সূত্র কি ছিল হাফ এম ভি স্কয়ার। এখন ই কে এর মেইন সূত্রটা হচ্ছে যে দেখো আমি একটু যদি এখানে দেখাই, হাফ এম ভি স্কয়ার, এটা হলো আমাদের গতিশক্তির মেইন সূত্র। এখন আমরা যখন গতিশক্তিটা সংঘর্ষের আগে চিন্তা করতেছি, তো সংঘর্ষের আগে বস্তুর বেগটা হচ্ছে কি বেগ, আদিবেগ। সংঘর্ষের পূর্বে বস্তুর বেগ হচ্ছে কি বেগ, আদিবেগ। তখন আমরা এখানে কি ভি ইউজ না করি কি ইউজ করি, ইউ। আর প্রথম বস্তু হলে ইউ ওয়ান ইউজ করি, দ্বিতীয় বস্তু হলে কি ইউ টু ইউজ করি। বুঝতে পারছি? অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার, ওটাকে আমরা কি লিখবো, হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার। বুঝতে পারছি? কারণ বস্তু কয়টা আমাদের কাছে, দুইটা, প্রথম এ বস্তু বি বস্তু। এই জন্য এই যে আবার এখানে ভিটা ইউ কেন লিখছি, কারণ আমরা কি সংঘর্ষের আগে হিসাব করতেছি, যে সংঘর্ষের আগের বেগটাকে আমরা কি বলছি, আদি বেগ বলছি। তাহলে এবার এখান থেকে আমরা হাফ কমন নিয়ে নিই, হাফ কমন নিয়ে জাস্ট মান বসাই দিই। তাহলে হাফ কমন নিলে এখানে কি থাকবে, এম ওয়ান, এম ওয়ানের ভ্যালু কত 600 ইন্টু, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি যেহেতু স্কোয়ার আছে, ইউ ওয়ান কত হবে, ইউ ওয়ান হচ্ছে 20, তাহলে 20কে আমরা কি করলাম স্কোয়ার, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পারবা, প্লাস সেকেন্ড ব্র্যাকেটটা বাইরে দাও, হাফ যেহেতু কমন। এরপর এম টু হচ্ছে কত 400 ইন্টু ইউ টু। এখন ইউ টু কত ছিল, মাইনাস ছিল না, এই যে -10। তো স্কোয়ার করতেছো যেহেতু, এখানে মাইনাসের আসলে খুব বেশি প্যারা নেই, কারণ মাইনাসকে স্কোয়ার করলে এটা কি হয়ে যায়, প্লাসই হয়ে যায়। তাহলে কত আসতেছে, হাফ বসে গেল, এখানে আসবে কত 20 স্কোয়ার মানে কত 400, তাহলে 400 মাল্টিপ্লাইড বাই 600 কত 24। তো এখানে কত 2,40,000 না, 24 শূন্য হচ্ছে 4টা, আচ্ছা প্লাস। তো এখানে কিন্তু আবার দেখিও প্লাস মাইনাসে মাইনাস করে দিও না, কারণ ট্যানকে তুমি স্কোয়ার করতেছো, সো মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, সো এটা প্লাসই থাকবে। তাহলে কত হয় এখানে, ট্যান মানে কত 100 হবে না, তাহলে 100 হইলে এখানে হবে 40,000, 40,000 এই ঘটনা। বুঝতে পারছি? তো 40,000 আর 24,000 যোগ করবা, যোগ করে একেবারে 2 দিয়ে ভাগ করবা। তাহলে আমি একেবারে করে দিই 2,40,000 যোগ 40,000 ইকুয়াল টু ডিভাইডেড বাই কত 2, তাহলে কত হয় 1,40,000, 1,40,000 এই এতটুকু। এখানে একক বসবে কি জুল, কারণ গতিশক্তি বের করতেছো, গতিশক্তির পরিবর্তন, তো শক্তির পরিবর্তন তো একটা শক্তির ভ্যালু, তাই না, শক্তির পরিবর্তনটা তো শক্তিই হয়। তাহলে এখানে কত হবে, ইকে ওয়ান হিসাব করতে পারে এটাকে, সংঘর্ষের পূর্বের এটাকে কি বলবা, ইকে ওয়ান। তাহলে আমাদের ইকে ওয়ান কত আসছে, ইকে ওয়ান আসছে 1,40,000 জুল। এবার আমরা কি করব, সংঘর্ষের পরেরটা চেক করবো, এটা হলো সংঘর্ষের আগে। তুমি যদি এটা বুঝে যাও, সংঘর্ষের পরেরটা তুমি নিজেই করে ফেলতে পারবা, জাস্ট শুধুমাত্র বেগটা চেঞ্জ হয়ে যাবে, আর সব সেম, সূত্র সেম, ভ্যালুগুলোও সেম, জাস্ট ওই ইউর জায়গায় ভি চলে আসবে, এইটুকুই পার্থক্য। তাহলে সংঘর্ষের পূর্বের ঘটনাটা আশা করি বুঝতে পারছি। সংঘর্ষের পূর্বে এই যে সূত্রটা, দুইটা বস্তু যেহেতু দুইটাই আমরা একসাথে মোটটা হিসাব করব, মোট গতিশক্তির পরিবর্তন। হ্যাঁ, এবার আমি এটা একটু মুছে দিচ্ছি, আশা করি এগুলো তোমরা ওভারঅল লিখছো, তাই না? আমরা এখন কি করব, সংঘর্ষের পরেরটা চেক করবো একটু, সংঘর্ষের পরে। তাহলে আসো সংঘর্ষের পরেরটা লিখি আমরা এবার। সংঘর্ষের পরেরটা যদি আমরা ইকে টু নাম দেই, তাহলে এখানে কি হবে, হাফ একেবারে কমন যাবে, বা এভাবে লিখতে পারো হাফ এম ওয়ান ভি স্কোয়ার, আর এখানে কি লিখবো, হাফ এম টু ভি স্কোয়ার। ঠিক আছে? এখন কথা হচ্ছে, স্যার এখানে তো 1 2 দিয়ে লিখছিলেন, এখানে V1 V2 কেন দেন নাই? কারণ হচ্ছে ওই যে বলছি, মিলিত বেগ, মিলিত বেগের বেলায় আমরা শেষ বেগটাকে 1 2 কনসিডার করি না, আমরা দুটোটাকে কি করব, একই রাশি দিয়ে প্রকাশ করবো, মানে দুটোটাই ভি। মিলিত বেগ মানে প্রথম বস্তুর জন্য বেগ যা, দ্বিতীয় বস্তুর জন্য কি বেগ তাই। তাহলে আমরা ভ্যালু বসাই দিই একেবারে, হাফ কমন নিয়ে নিলাম, এম এর ভ্যালু কত, হাফ ভি স্কোয়ার কমন চলে যাচ্ছে, একেবারে ভিও কমন নিয়ে নিই, ভি স্কোয়ার মানে কত, এখানে মিলিত বেগ আমরা 8 পাইছিলাম, তাই না, এই যে 8 স্কোয়ার বসাই দিলাম। এরপরে এমন কত হয়, এমন হচ্ছে 600 প্লাস এখানে কত 400, এই তাহলে এখানে কত হয় 64, 64কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে কত 32
মাল্টিপ্লাইড বাই কত, এখানে 1000, তাই না? এই যে 1000, তাহলে এখানে কত হবে? 1000 হবে, এখানে শূন্যটা বেশি হয়ে গেছে। তাহলে 1000-এর সাথে যদি 32 আমরা গুণ করি, কত হয়? 32 গুণ 1000, তাহলে কত? 32,000, 32,000 জুল। এই যে দেখো তোমার ইকে টুর ভ্যালু কত? এই 32,000 জুল। তাহলে দেখো প্রথমটার পরিবর্তন আর দ্বিতীয়টার পরিবর্তন কি সেম আসছে? প্রথমটার পরিবর্তন আর দ্বিতীয়টার পরিবর্তন সেম আসে না। এখানে কত? অনেক বেশি। এখানে মাত্র কি 32,000, এখানে 1,40,000, অনেক বেশি পার্থক্য, তাই না? হ্যাঁ, এটাই। তাহলে এখন দেখো এখানে আমরা কি বলবো? ভরবেগ তো সংরক্ষিত হয়েছিল, ভালো কথা, কিন্তু গতিশক্তি কি হয় নাই? সংরক্ষিত হয় নাই। অর্থাৎ তুমি বলবা এই ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। গতিশক্তি কি হয় নাই? সংরক্ষিত হয়নি। তাহলে সংঘর্ষটা কি হবে? স্থিতিস্থাপক হবে না অস্থিতিস্থাপক হবে? অবশ্যই অস্থিতিস্থাপক হবে, বা স্থিতিস্থাপক হবে না। কারণ কি? স্থিতিস্থাপকের জন্য আমরা দুইটা শর্ত প্রথমেই লিখছিলাম, তাই না? প্রথমত ভরবেগ সংরক্ষিত হওয়া লাগবে, গতিশক্তিও সংরক্ষিত হওয়া লাগবে। তাহলে কি লিখবো আমরা? সুতরাং সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে না। সংঘর্ষটি কি হবে না? স্থিতিস্থাপক হবে না। এই হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার। বুঝতে পারছি নাকি বুঝি নাই? তাইলে এই টাইপ, এটার মধ্যে এখন আমরা একটা প্রশ্ন সলভ করি না, এটা করব। 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কয়টা? এই লাস্টের 2টা, ভরবেগের নীতি মেনে চলে কিনা বা সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কিনা। তুমি যদি 4 নাম্বার কোয়েশ্চেন করতে জানো, তুমি 3 নাম্বার কোয়েশ্চেন অটো করে ফেলছো এর মধ্যে, তাই না? কারণ স্থিতিস্থাপক হওয়ার জন্য তোমাকে 2টা বিষয় চেক করতে হয়। একটা হলো ভরবেগও চেক করতে হয়, গতিশক্তিও চেক করতে হয়। কিন্তু সংঘর্ষে যে ভরবেগের নীতি মেনে চলে কিনা, এটার জন্য শুধু একটা বিষয় চেক করলে হয়, সেটা কি? ভরবেগ। তাহলে অলরেডি কিন্তু আমরা ভরবেগ এখানে করছিলাম, যার কারণে আমরা এখানে সেটা আর করি নাই। আমরা জাস্ট কি করছি? গতিশক্তি চেক করছি। বুঝতে পারছি নাকি বুঝি নাই? আশা করি বুঝতে পারছি। তাহলে এই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। যেহেতু ভরবেগ সংরক্ষিত হয়েছে কিন্তু গতিশক্তি হয় নাই, শর্ত হচ্ছে কি দোনোটা হওয়া লাগবে। যেহেতু একটা হয়েছে একটা হয় নাই, তাহলে এটা কি হবে না? স্থিতিস্থাপক হবে না। এই হচ্ছে প্রশ্নের অ্যান্সার। আর যদি গতিশক্তিও সংরক্ষিত হয়ে যেত, তাহলে আমরা বলতাম কি, যেহেতু দোনোটা সংরক্ষিত, তাহলে সংঘর্ষটা কি হবে? স্থিতিস্থাপক হবে। বুঝছি আশা করি এটা। ঠিক আছে, এবার আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনটা একটু দেখব। এই প্রশ্নটা আমি অ্যাড করতাম না, কিন্তু আমি যখন বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে গেলাম, এটা কিন্তু খুব, মানে তুমি যদি চিন্তা করো যে আমরা তো প্রায় 7-8 বছরের কোয়েশ্চেনকে এখানে হিসাব করছি একসাথে, মানে এর আগে রিসেন্ট, মানে এটা রিসেন্ট 2 বছর বা 3 বছরের মধ্যে এই প্রশ্নটা 2বার আসছে বোর্ডে। কোন বস্তুটা বেশি ক্ষতিগ্রস্ত হবে? বরিশাল 22-এ মনে একবার আসছে, আর একটা কোন একটা বোর্ডে একবার আসছে। মানে কোন বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে? দুইটা বস্তুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, অবশ্যই একটা এখানে একটা ড্যামেজের বিষয় আছে। যেহেতু ভরবেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়, একটা বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়, একটা বস্তু কি কম ক্ষতিগ্রস্ত হয়। তো এটা কেমনে বুঝবো কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? এই রিলেটেড প্রশ্ন কি 2বার আসছে, যেমন এটা। এই জন্য আমরা এটাকে এখানে কি করছি, আমরা এটাকে এখানেও রাখছি। তুমি দেখো এই সিকিউ 2তেও আমরা এটা রাখছি। আমি তোমাকে প্রথমে বলছিলাম যে আমরা একই প্রশ্ন 2বার রাখছি। এটা কেন রাখছি? উদ্দীপকের ভিন্নতার কারণে। এই উদ্দীপকের সাথে, মানে এখানে তুমি এখন এই অ্যান্সারটা যেমন করবা, আমি যখন এটা অ্যান্সার করাবো দেখবা শীট এটা ঠিক ওইভাবে অ্যান্সার করতেছো না, একটু পার্থক্য আছে। তাহলে যেহেতু উদ্দীপকের ভিন্নতার কারণে মূলত একই প্রশ্নের অ্যান্সার কয় রকম হচ্ছে? 2 রকম। এই জন্য আমি প্রশ্নটাকে 2বারই রাখছি, এখানেও রাখছি, এখানেও রাখছি। এবার আসো, এখানে তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবা, কারণ তোমার বেগের মানটান সব দেওয়া আছে। কোন বস্তুকে বেশি ক্ষতিগ্রস্ত হবে? আগে আমি তোমার একটু বলি, মানে এই ঘটনাটা আসলে কি, এই যে ক্ষতিগ্রস্ত হওয়া না হওয়া, কে বেশি হবে কম হবে, এই কনসেপ্টটা হিসাব করে কেমনে, এটা কেমনে কাজ করে আমি তোমার একটু বুঝাই। ধরো এখানে এই বস্তুটা এদিক থেকে গতিশীল, এই বস্তুটা এদিক থেকে গতিশীল, তাই না? এবং মাঝখানে এসে তারা কি হবে? সংঘর্ষে লিপ্ত হবে এখানে। এখন এখানে যখন সংঘর্ষটা হবে, একজন আরেকজনকে কি খুব জোরে ধাক্কা দিবে না? এখন এই ধাক্কায় 2টা ফ্যাক্টর কাজ করতেছে, এক হলো বস্তুর ভর, আর এক হলো বস্তুর বেগ। এই 2টা ফ্যাক্টর কাজ করে। বুঝতে পারছো? কারণ যখন ধাক্কাটা দিবে, ভর এবং বেগ একত্রে কাজ করতেছে। অর্থাৎ গতিশীল বস্তুর বেলায় তুমি ভর বেগকে একসাথে কনসিডার করতে হবে। এখানে বস্তুর ভরও যেমন আছে, বস্তুর বেগও তেমন আছে।
তো এই অবস্থায় একটা গতিশীল বস্তু যখন কাউকে গিয়ে আঘাত করবে বা সংঘর্ষ বা ধাক্কা দিবে, তখন ওইখানে টোটাল ভরবেগটা একত্রে কনসিডার করতে হয়, ঠিক আছে? শুধু বেগ, কত বেগে ধাক্কা দিছে এটা না, ভরেরও একটা কি আছে ওইখানে ভূমিকা আছে। এই সংঘর্ষের পরিবর্তনের মধ্যে ভরেরও একটা ভূমিকা থাকে। যেহেতু গাড়িগুলো মোটামুটি ভারী, 600 কেজি 400 কেজি, তাহলে এরকম ভারী বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয়, ভরের একটা কি থাকে, এই পরিবর্তনটাতে ভূমিকা থাকে। তাহলে কয়টা ফ্যাক্টর কাজ করতেছে? দুইটা, বস্তুর ভর এবং কি বস্তুর বেগ। এটার জন্য যেমন কাজ করতেছে, ওর জন্য তেমন কাজ করতেছে। এখন এই যে এ বস্তুটা, এ কাকে ধাক্কা দিবে? বি বস্তুকে। তাহলে ওর দিক থেকে বলটা কার উপর কাজ করবে? এই বি বস্তুর উপর। ফলে এর কারণে এর বেগের একটা পরিবর্তন হবে। স্যার এই লাইনটা খুব মনোযোগ দিয়ে, খুবই, এই বস্তু যখন এই বস্তুটাকে ধাক্কা দিবে, এ বস্তুর ধাক্কার কারণে বেগের পরিবর্তন হবে কার? বি এর। অর্থাৎ ওর দিক থেকে বলটা কাজ করতেছে কার উপর? বি এর উপর। তো ওর যে ভর না, বেগের যে পরিবর্তনটা আসবে, মনে করো ও অনেক গতিতে আসছে, ধাক্কা খাওয়ার পর একটু স্লো হয়ে যাবে না? বা ওর বেগের আগের মতো তো বেগ থাকবে না, অবশ্যই একটু কমে যাবে। তো এই বেগটা যে কমতেছে, এই পরিবর্তনটা কেন হইল? এ বস্তুর কারণে হইছে। এই লাইনটা বুঝতে হবে। একইভাবে বি বস্তুতে এ বস্তুকে ধাক্কা দিবে, সংঘর্ষটা একদিক থেকে হয় না। বি বস্তু যখন এ বস্তুকে ধাক্কা দিবে, তাহলে এ বস্তুরও কিন্তু একটা বেগের পরিবর্তন হবে, এবং এটার জন্য দায়ী হচ্ছে কে? বি বস্তু। কারণ ওর ধাক্কার কারণে ওর বেগের মানটা কমে গেছে, পরিবর্তন হয়েছে। তো এই যে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা তুমি দুইটা ওয়েতে করতে পারো। তুমি চাইলে এটা গতিশক্তির পরিবর্তনও দেখাইতে পারো, আবার বেগের পরিবর্তন দিয়েও দেখানো যায়। লাস্টেরটা খুব বেশি ইজি, বুঝাটাও ইজি, ম্যাথ করাটাও ইজি। তাহলে মনে রাখবা, কোন বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই প্রশ্নের অ্যান্সারটা কি দিয়ে করব? বেগের পরিবর্তন দিয়ে। আমরা এ বস্তুরও বেগের পরিবর্তন হিসাব করব, বি বস্তুরও বেগের পরিবর্তন হিসাব করব। পরিবর্তনটা কখন কখন হিসাব করব? এ বস্তুর সংঘর্ষের আগের বেগ কত ছিল, সংঘর্ষের পরে বেগ কত হয়েছে, এই যে বেগের পরিবর্তন, সংঘর্ষের আগের বেগ, সংঘর্ষের পরের বেগ, এই দুইটার মধ্যে পরিবর্তন। একইভাবে বি বস্তুরও কি, সংঘর্ষের আগের বেগ, সংঘর্ষের পরের বেগ, এই দুইটার মধ্যে পরিবর্তন দেখাবো। যার বেগের পরিবর্তন বেশি হবে, মনোযোগ দিয়ে, যার বেগের পরিবর্তন বেশি হবে, সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারছি? কারণ ওর মধ্যে পরিবর্তন বেশি আসছে। কারণ বেগ বেশি পরিবর্তন হওয়া মানে গতিশক্তিও কি হবে? বেশি পরিবর্তন হবে। এবার একটু মনোযোগ দাও। এখানে তুমি ইজিলি করতে পারবে, কেন আমি তোমাকে বলছিলাম, কারণ তুমি এই দুইটা বস্তুরই আদি বেগও জানো, শেষ বেগও জানো। কারণ তুমি অলরেডি মিলিত বেগ বের করছো, যেটা হচ্ছে শেষ বেগ। আর আদি বেগ হচ্ছে কোনটা? এখানে যেটা দেওয়া আছে। তাহলে বেগের পরিবর্তন বের করা এখানে খুব কঠিন কিছু না। আমি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য এই প্রশ্নটাকে এখানে অ্যাড করছি। ম্যাথ কিন্তু আসবে পরীক্ষা এটা, যদি ক্ষতিগ্রস্ত অংশ থেকে ম্যাথ দেয়, এটা দিবে যে, মানে এই উদ্দীপক রিলেটেড দিবে, এইটা দিয়ে কখনো দিবে না। এত সোজা, এত সোজা ম্যাথ বোর্ডে আসবে না, এটা একেবারে ইজি। সব ভ্যালু দেওয়া আছে, জাস্ট তুমি বসিয়ে ক্যালকুলেশন করা। আমি জাস্ট বোঝানোর জন্য, কনসেপ্টটা বোঝানোর জন্য তোমাকে এই প্রশ্ন এখানে দিলাম। তুমি যদি এই কনসেপ্ট এখন বুঝে যাও, এটা করতে আর তোমার খুব বেশি কষ্ট করতে হবে না। মানে এখন তুমি টার্গেটটা জানো, এই ম্যাথ কেমনে করে, কোন বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই ঘটনাটা কি, এটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছে, আশা করি তুমি সেটা এখন বুঝছো। আর অ্যান্সার করবা কি দিয়ে? বেগের পরিবর্তন। তাহলে আসো, ভি নাম্বার আমরা একটু বলি। তাহলে এ বস্তুর জন্য আসো, এ বস্তুর জন্য আদিবেগ কত? ইউ এ 20 মিটার পার সেকেন্ড। ভি এ কত ছিল? মিলিত বেগ না, মিলিত বেগ কিন্তু দুইজনের জন্য সেম হবে, এই যে 8। তাহলে বেগের পরিবর্তন এখানে বলবা, বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন ডেল ভি দিয়ে দেখাতে পারো, ডেল ভি এ। এটা হচ্ছে কত? এই যে বড়টা থেকে ছোটটা বা ছোটটা থেকে বড়টা, যে কোনো একটা তুমি করলেই হয়। নর্মালি আমরা শেষ বেগ থেকে কি করি? আদি বেগ। এখানে চিহ্নের ফ্যাক্টর না, জাস্ট তুমি একটা দিয়ে একটা বিয়োগ করলেই হবে। 20 এবং 8, তাহলে পরিবর্তন কত হয়েছে? 12। পরিবর্তন হয়েছে কত? 12। মানে ওর বেগ ছিল আগে কত? 20, বেগ হয়ে গেছে কত? 8। তাহলে 12, এই যে কমে গেছে, পরিবর্তন কত আসছে? 12। এখন একইভাবে তুমি বি বস্তুর জন্য হিসাব করবা, বি বস্তুর জন্য। তাহলে আসো, বি বস্তুর জন্য ইউ বি কত ছিল? 10, আর ভি কত? 8 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে আসো, বেগের পরিবর্তন এখানে লিখে দাও, বেগের পরিবর্তন ডেল ভি বি, অর্থাৎ বি বস্তুর বেগের পরিবর্তন কিভাবে হবে? 10 মাইনাস কত? 8, 2। 10 মাইনাস কত? 2। বুঝতে পারছি? এই হচ্ছে ঘটনা। এখন কত আসছে এখানে? 2। কত আসছে এখানে? 2। তাহলে এই যে দেখো, দ্বিতীয় বস্তু, কোন বস্তুটার বেগের পরিবর্তন বেশি? 12। এবং কোন বস্তুটার বেগের পরিবর্তন কম? 2। এই যে ওর বেগের পরিবর্তন কম হয়েছে, ওর বেগের পরিবর্তন কি হয়েছে?
বেশি হয়েছে, তাহলে যার বেগের পরিবর্তন বেশি সে কি হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ওর ক্ষতিটা বেশি হবে এর তুলনায়। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট তুমি বলে দিবা কোন বস্তুটার গতি বেশি এখানে, অর্থাৎ সরি গতি বলতেছি, বেগের পরিবর্তন বেশি কার, এ বস্তুর, আর কম কার, এই বস্তুর। তাহলে যার বেগের পরিবর্তন বেশি সে ক্ষতিগ্রস্ত বেশি হবে, আর যার বেগের পরিবর্তন কম সে ক্ষতিগ্রস্ত কম হবে। বুঝতে পারছি আশা করি। তাহলে এই ছিল আমাদের মোটামুটি টাইপ টাইপ হচ্ছে এটা, টাইপ ওয়ানের মধ্যে প্রথম সিকিউর অ্যান্সার। আমরা আরো দুইটা সিকিউ এখানে রাখছি, আমরা সেগুলো আস্তে আস্তে সলভ করব। বাট আমি তোমাকে এটুকু বলি যে প্রথম সিকিউটা যদি তুমি এই 5টা কোয়েশ্চেন যদি তুমি ভালো মতো বুঝে থাকো, একদম ভালো মতো, একদম মানে 5টা প্রশ্ন সম্পর্কে তোমার কোনো ডাউট নেই, তুমি এই 5টা প্রশ্ন একদম সুন্দর মতো সলভ করতে পারো, যদি তোমার এতটুকু কনফিডেন্স থাকে, আমি তোমাকে বলবো এগুলো তোমার জন্য আর কঠিন কিছু হবে না। শুধু এগুলো কেন, এই টাইপটা তোমার ক্লিয়ার অলরেডি, যদি তোমার ওই কনফিডেন্সটা থাকে যে স্যার আমি এই 5টা কোয়েশ্চেন সুন্দর মতো অ্যান্সার করতে পারবো কোনো সন্দেহ মানে ছাড়া, তাহলে আমি বলবো যে তোমার এই যে ভরবেগের টপিকে আর কোনো প্রবলেম থাকার কথা না। তবুও আমরা জাস্ট কিছু রাখছি যে উদ্দীপক যদি একটু চেঞ্জ করতে পারে, মানে এখানে তো এরকম উদ্দীপক সবসময় দিবে না, উদ্দীপকে কিছু জিনিস চেঞ্জ করে, ওই চেঞ্জটার উপর ডিপেন্ড করে প্রশ্ন কিরকম হইতে পারে বা উদ্দীপক চেঞ্জ হলে কেমন উদ্দীপক হইতে পারে, ওই জন্য আমরা আরো দুইটা উদ্দীপক নিছি মেনলি। বাট কনসেপ্ট এটাই, বেসিক এই জিনিসগুলাই, এখন ওগুলোতে তুমি জাস্ট একটু ভিন্ন স্টাইলে কি ক্যালকুলেশন করবা বা ম্যাথ করবে, এটাই, আর পার্থক্য তেমন কিছু না। বুঝতে পারছি। ঠিক আছে, আমরা তাহলে এখন কোনটাতে যাব, সিকিউ 2 তে যাব।